চলুন আজকে আপনাদের একটা গল্প শোনাই। লকডাউনে বসে বসে নিশ্চয়ই বোর হয়ে গেছেন। আসলে গল্পটা একটা অবাস্তব গল্প। বহুদিন আগে একটা লোক তার বউকে নাকি গলা টিপে মেরে দিয়েছিল। তো বহু কেস কাচারি হওয়ার পর রাষ্ট্রপতির কাছে তার কেসটা যাওয়ার পর ফাইনালি তার আজকে ফাঁসি হবে। আচ্ছা, ফাঁসি কি আপনি দেখেছেন? সরি, আপনি ফাঁসি দেখবেন কি করে? আর যারা ফাঁসি দেয় তারা তো সে বাইরে এসে বলে না, এই যে দাদা আমি ফাঁসি দিয়ে আসলাম। আর যাদের ফাঁসি হয় তারা তো বাইরে এসে, যাক আজকে কমণ্ডলের ফাঁসি হবে। সকাল 4টে বাজে কমণ্ডলকে স্নান করানো হলো। পুরোহিত বাচস্পতি মশাই তার সামনে বসে গীতা পাঠ করে শোনাচ্ছেন। তারপর জেলার মশাই তাকে আস্তে আস্তে করে বিবৃতি দিলেন যে সে কি অন্যায় করেছিল, যে তার জন্য তার ফাঁসি হচ্ছে। তারপরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। কি হাসির কথা! সে হঠাৎ সবাইকে চমকে দিয়ে বলে উঠল সে নাকি ভোরবেলা পান্তা ভাত দিয়ে লঙ্কা পোড়া দিয়ে খেতে ভালোবাসে। কি মুশকিল বলুন দেখি, এখন জেলার মশাই পান্তা ভাত পাবে কোত্থেকে? কিন্তু জোগাড় তো করতেই হবে। ফাঁসির আসামি খেতে চেয়েছে। যাই হোক, আগের দিনের পড়ে থাকা ভাত বউকে ফোন করে তার বাড়ি থেকে আনিয়ে তাকে লঙ্কা পোড়া দিয়ে খেতে দেওয়া। তারপরে তাকে ফাঁসির মঞ্চের সামনে দাঁড় করানো হলো। দুজন কনস্টেবল তাকে আস্তে আস্তে ফাঁসির দোরগোড়া পর্যন্ত উঠিয়ে নিয়ে গেল। দড়ি দিয়ে তার হাতটা বেঁধে দিল। কালো কাপড়ে তার মুখটা ঢেকে দেওয়া হলো। সবাই অপেক্ষা করছেন। হ্যাংম্যান ওই লিভারের হাতলটা ধরে দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষা কখন সে জেলারের মুখ থেকে অর্ডারটা পাবেন। জেলার মশাই 10 থেকে উল্টো কাউন্টডাউন করা শুরু করলেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কমণ্ডলের দেহটা ফাঁসের মধ্যে লটকে পড়ল। ডাক্তারবাবু তাড়াহুড়ো করে গেলেন, দেখি চেক করে দেখি। হোয়াট ইজ দিস? ইজ অ্যাবসার্ড। জেলার স্যার, শ্বাস চলছে এখনো, এ তো মরেনি, ইজ স্টিল অ্যালাইভ। কি বলছেন আপনি? স্টিল অ্যালাইভ? আপনি ভালো করে চেক করুন। না, আমি চেক করেছি স্যার, হি ইজ স্টিল অ্যালাইভ। তারপর তাকে ফাঁসির মঞ্চ থেকে নিয়ে আসা হলো। জল টল দিয়ে তাকে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে
তাকে একটা চেয়ারের উপর উঠিয়ে বসানো। এবার এবার জেলার কিছুতেই বুঝতে পারছেন না যে তিনি কি করবেন, কারণ একবার যার ফাঁসি হয় তাকে তো আবার ফাঁসি দেওয়া যায় না, যদি কিনা আবার তাকে দোষী সাব্যস্ত না করা যায়। কিন্তু দোষী সাব্যস্ত করবেন কি করে? সেই জন্যে তার সামনে ইনিয়ে বিনিয়ে নাটকীয় করে অনেক চেষ্টা করতে লাগলেন, সেই সমস্ত কাহিনী বলে বলে। কিন্তু কিন্তু কমণ্ডলের তো কিছুই মনে আসছে না। হঠাৎ জেলার তাকে বললেন, শোনো কমণ্ডল, কিছু মনে পড়েছে? তুমি তুমি সকালবেলা তোমার কারখানায় গিয়ে দেখলে কারখানার গেট তালা পড়ে গেছে। সে তালা খোলার কোনো আশঙ্কা নেই। বহুদিন হয়ে গেছে কারখানা বন্ধ। তুমি সমস্ত বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিয়ে যা ছিল এতদিন তবু এক পেটা খেয়ে বেঁচে থেকেছিলে। এবার তুমি কি করবে মাথার মধ্যে তোমার ঢুকছিল না, কি করবে। হঠাৎ তোমার সামনে দিয়ে কাবলিওয়ালা যাচ্ছিল। কাবলিওয়ালার থেকে টাকা ধার খেয়ে তুমি তুমি মদের দোকানে যাও। মদের দোকানে গিয়ে তুমি মদ খাও। তারপরে মদ খেয়ে তুমি টলতে টলতে কোনো রকমে বাড়িতে গিয়ে পৌঁছাও। বাড়িতে গিয়ে পৌঁছে তোমার বউকে ধরে তুমি মারতে চাও। তোমার বাচ্চাগুলো ভীষণ কাঁদছিল, তোমার মাথা ঠিক ছিল না। তুমি হঠাৎ বউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তোমার বউকে গলা টিপে তুমি ধরো, আর বউটা মারা যায় না। সব মনে পড়েছে বাবুরা। আমার একটা ঘর ছিল, আর একটা সংসার ছিল। আমার বউ ছিল, বাবা ছিল, ছেলে পুলে সব ছিল। হাজির বেলা আমি যখন কারখানা থেকে বাড়ি ফিরতাম, তখন বাবুরা আমার বাবা দাওয়ায় বসি গল্প শোনাতো গো। আর আমার বউ তুলসী তলায় পিরিত দেখাতো। আর আমার ছোট ছেলেটা বাবু আমার ভীষণ ন্যাওটা ছিল। আমি ঘরে ঢুকতি না, আমার পায়ে 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 খালি খিলখিল খিলখিল করে হেসে বেড়াতো গো। আমার বুকটা তখন আনন্দে ভরে উঠত গো। তারপর বাবুরা একদিন সকালবেলা গিয়ে দেখি কারখানার গেটে তালা ঝুলতিছে। কারখানার মালিক ফ্যাক্টরি বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আমি ভাবলাম এতগুলি লোক এ কি করি হবে, তা তো সম্ভব না। তাই রোজ সকালবেলা গিয়ে বসে থাকতে লাগলাম।
এই আজ না হোক কাল, কাল না হোক পরশু কারখানা তো খুলবি। এতগুলো লোকের পেটে নাতি মেরে মালিকরা চলে গেল। দিনের পর দিন বসে থেকেছি বাবুরা, কিন্তু কারখানা খুলেনি। কারখানার ভেতরে সুন্দর বাগানটা আস্তে আস্তে জঙ্গল হয়ে গেল বাবুরা। কারখানার তালাগুলোতে গেটটাতে মুছছে ধরে গেল বাবুরা। এদিকে এদিকে কি করব? এদিকে সমা পুঁজি যা আছে সব তো বিক্রি বাট্টা করে দিয়ে একদিন চলেছে। হঠাৎ হঠাৎ ভাবলাম চাষির ছেলে চাষ করে খাবো। এদিকে এদিকে কোটিক ছুটি বেড়াতে লাগলাম, কিন্তু দু এক ফোঁটা জমিও কেউ দেবে না। এক ফোঁটা জমিও কেউ দিলে না। এদিকে এদিকে ঘরের থালা ঘটি বাটি সব বিক্রি করে পেট চালিয়েছি বাবুরা। বাড়িতে এসেছি, জানেন বাবুরা, যে যে ছেলেটা আমার ন্যাওটা ছিল সে তার হাসি বন্ধ হয়ে গেছে। সে শুধু আমার দিকে ফ্যাক ফ্যাক করে তাকায় থাকে। ছোট বলে, বাপ ও বাপ, আমার বড় খিদে লেগেছে বাপ, আমার দুটো খাতি দে, আমার দুটো খাতি দে। আমার বাবুরা বুকের মধ্যে শুকায় যেতে লাগলো। আমি ওই সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বেড়ায় চলে গেলাম। তারপর তারপর বাবুরা একদিন একদিন লুকায় লুকায় আমি আমি ঘরে ঢুকছি, কেউ যেন বুঝতে না পারে। অনেক রাত হয়েছে বাবুরা। ভাবলাম বাচ্চাগুলোর বোধহয় ঘুমায় পড়েছে। এসে দেখি আমার বউরা ওদের ওদের ভাত খেতে দিয়েছে। আমি আমার মাথায় তখন রাগ চলে গেল বাবুরা। আমি আমি ভাবলাম সাল তো একটানাও ঘরে ছিল না, তবে তবে ভাত কোথায় পেল? সাপা 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 ভাত কোথায় পেলি? হ্যাঁ, ভাত কোথায়? আমি আপা বলল, ওগো ওগো ওই পাশের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। কেনে চুরি করে কেনে? আমার ছেলেরা, আমার সন্তানরা চুরি করা ভাত খাবে না। ওদের মুখ থেকে ভাতের থালা নিয়ে আমি টেনে ফেলে দিলাম বাবুরা। সাপা এসে আমার পায়ের সামনে অনেক কান্নাকাটি করে বলল, ওগো ওগো ওরা কতদিন পেট পুরে খেতে পায় না, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। কিন্তু কিন্তু বাবুরা, আমার তো ততক্ষণে রাগে আমার মাথা ধরে পড়েছে। আমি কি করব আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি 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 সাপারি ধাক্কা দিয়ে সরাই দিতে গেলাম। আমার হাতটা বাবুরা সাপার গলার মধ্যে পড়ল। আমি আমি সাপারে অত জোরে ধাক্কা দিইনি বাবুরা। সাপাও তো
অনেক দিন কিছু খাইনি, তাই তাই ভীষণ ভীষণ নরম হয়ে গিয়েছিল। তাই অল্প ধাক্কাতে ও মাটির মধ্যে পড়ে গেল। আর আমার সাপা উঠল নি গো, আর আমার সাপা উঠল নি। তারপর বাবুরা আমি দিশেহারা মতো এদিক ওদিক খুঁজছি, কি করব। আমারও তোমরা হাসি দাও। আমার হাত বাদ দিয়ে হবে না, আমার চোখ বাদ দিয়ে হবে না। সাপা, আমি সাপার কাছে চলে যাব, সাপারে গিয়ে বলবো, সাপারে, সাপা আমি তোকে মারিনি, সাপা মেরেছে এই সমাজ। তাদের তো কোনোদিন ফাঁসি হবে না, যাদের জন্য তুই মরলি তাদের তো কোনোদিনও ফাঁসি হবে না রে সাপা, তাদের তো কোনোদিনও ফাঁসি হবে না।